বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজ যাত্রীগণ এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হজ যাত্রীগণ, আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও 2025 সালের হজের ফ্লাইট বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। হ্যাঁ, সম্মানিত হজ যাত্রীগণ, ফ্লাইট বিষয় ঠিকই শুনেছেন যে হজের ফ্লাইট। কারণ এতদিন যে ভিডিওটি করেছি 2025 সালের হজ নিয়ে, সেখানে ফ্লাইটের কোনো কথা ছিল না। তার কারণ হচ্ছে ফ্লাইটের তারিখ নির্ধারণ হয়নি। অবশেষে 2025 সালের হজের ফ্লাইট নির্ধারণ হয়েছে 29 এপ্রিল 2025 থেকে। এবং কোন কোন এয়ারলাইন্স কত সংখ্যক যাত্রী পরিবহন করবেন তাদেরকে তাদের ফ্লাইট শিডিউল তৈরি করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছে। সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি আজ ধর্ম মন্ত্রণালয়ের সার্ভারে প্রকাশিত হয়েছে। প্রথমে এই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এবং পরবর্তীতে এই হজ নিয়ে গত 6 মাস ধরে আমি কিছু ভিডিও করেছিলাম, সেইগুলোর ভবিষ্যৎবাণীগুলো ফলেছে কিনা সেই বিষয়ে আজ আলোচনা করব। শুরুতেই বিজ্ঞপ্তিটি শুনুন, বিজ্ঞপ্তিটিতে কি লিখেছে। বিষয়, আপনারা বিজ্ঞপ্তিটি এখনো দেখতে পাবেন। বিষয় 1446 ও 2025 সালের হজ পরিবহনের জন্য এয়ারলাইন্সের সমূহে হজের কোঠা অর্থাৎ হজযাত্রী কোঠা বরাদ্দ। বিজ্ঞপ্তি এতে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে হিজরি 1446 ও 2025 সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রী পরিবহনের জন্য নিম্নোক্ত দুটি এয়ারলাইন্সকে হতে হজযাত্রী পরিবহন বরাদ্দ প্রদান করা হবে। উল্লেখ্য 29 এপ্রিল 2025 থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে। এয়ারলাইন্স গুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, সৌদি এয়ারলাইন্স লিমিটেড, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 50% এবং সৌদি এয়ারলাইন্স 50%। আমি হাসছি এই কারণে যে পরিবর্তন কোনো কিছুই নেই। এটি গত অনেক বছর ধরে চলে আসছে এবং অনেকেই মনে করতে পারেন যে ভাই গত বছর তো ফাইন্যান্স এয়ারলাইন্স পরিবহন করেছিল। হ্যাঁ, ফাইন্যান্স এয়ারলাইন্স গত বছর পরিবহন করেছিল সৌদি এয়ারলাইন্সের ভাগের 50% থেকে 15%। অর্থাৎ গত বছর সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছিল 35% ও বাকি 15% তাদের ভাগের, সেটা তাদের দেশের একটা এয়ারলাইন্স তাদেরকে দিয়েছে 15% পরিবহন করার জন্য। আর বাংলাদেশ এয়ারলাইন্স তাদের 15% অর্থাৎ 50% তারাই পরিবহন করেছে। এখন পরিবর্তন কোথায়? পরিবর্তন নেই। আমরা যেটা দেখছি যে চারিদিকে শুধু কর্তা ব্যক্তির পরিবর্তন হয়, নিয়মের পরিবর্তন হয় না। কারণ আমরা গত বৃহস্পতিবারেও ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আফম খালিদ হাসান একটি চিঠি দিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যে হজের এয়ারলাইন্সের ভাড়াটা কমানোর জন্য। তিনি সেখানে একটি জোরে সোরে একটি বাণী দিয়েছেন, যদি এয়ারলাইন্স গুলো তার কথা না রাখে তাহলে তারা তৃতীয় এয়ারলাইন্সকে সেই সুযোগটা দিয়ে দিবে। সেই কথাটি রাজনৈতিক দলের যে মন্ত্রী আসেন তার থেকে শুনি। এখন যেহেতু নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকেও সেই একই বাণী শুনি, কিন্তু বাস্তবায়ন তো কিছুই হয় না। আপনারা জানেন যে এই বছর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টা হজের খরচ কমানোর জন্য শুরুতে অনেক তৎপরতা দেখিয়েছেন এবং হজ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের হজ সচিব সহ সৌদি আরব ভ্রমণ করে গিয়েছেন যে হজের খরচ কমানোর জন্য। সেই আশায় হাজার হাজার হজ যাত্রী আশায় বসেছিল আবার হজের খরচ কমবে, কিন্তু দৃশ্যই তো হজের খরচ কমেনি। এবং এয়ারলাইন্স গুলো যাতে টিকিটের দাম কম রাখে, তারা শুরু থেকেই বলে আসছে যে এই বছর তৃতীয় এয়ারলাইন্স অর্থাৎ বেসরকারি এয়ারলাইন্স গুলো যেগুলো জেদ্দায় আসা যাওয়া করে তাদেরকে সুযোগ দেওয়া হবে। সেটি গত কয়েক বছর ধরে আমি শুনছি। এখানে আমি হজের যখন নিবন্ধনের গতি বাড়ছিল না, তখন অনেকেই বলতো যে আসলে হজের প্যাকেজ ঘোষণা হয়নি, এই জন্য নিবন্ধনের গতি বাড়ছে না। কিন্তু আমি নিবন্ধন করার জন্য যখন হজ যাত্রীদেরকে বলছি যে নিবন্ধন ছাড়া হজ করা যাবে না, আপনারা নিবন্ধনটা করুন, তো অনেকের উত্তর ছিল যে প্যাকেজের উপরে নির্ভর করে আমরা নিবন্ধন করব। তখন আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। সেই ভিডিওটা ভাইরালও হয়েছিল। কারণ হচ্ছে সেখানে আমি লিখেছিলাম হজের সম্ভাব্য খরচ। হজের সম্ভাব্য খরচ কত হতে পারে, কারণ সেটা অনেকে নিবন্ধন করছিলেন না। তাই আমি নিবন্ধন যাতে সবাই করে, সেখানে আমি গত বছরের হজের খরচটার কথা মাথায় রেখে সেইভাবে প্রিপারেশন নিয়ে নিবন্ধনটা করার জন্য বলেছিলাম। কারণ আমি জানি যে হজের খরচ এমন কমবে না
যে একেবারে এই কোঠাটা পূরণ হয়ে যাবে, অর্থাৎ কোঠা পূরণ হয়েও অনেকে আসার জন্য তাদের সামর্থ্য তৈরি হয়ে যাবে। কারণ আমি গত অনেক বছর ধরে এই হজ নিয়ে কাজ করছি, এবং বর্তমানে যে হজ সচিব আছেন তিনি যখন জেদ্দা কনসুলেটে ছিলেন তখন আমি ওনাকে সরাসরি এই বিষয়টা বলেছিলাম, এবং ওনার সাথে বর্তমানে মালয়েশিয়ার যে কনসুলেট জেনারেল আছেন উনিও ছিলেন। আমি ওই দুই স্যারের সরাসরি আমি বলেছিলাম যে স্যার বিমান ভাড়াটা কমানোর জন্য তৃতীয় এয়ারলাইন্সকে সুযোগ দিন, কারণ ওনাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল। ওনারা যখন জেদ্দায় আসতেন, বাংলাদেশ থেকে গেস্ট আসতো, আমি একটা হোটেলের রিসেপশনে জব করতাম, ওই হোটেলে তারা উঠতো, তখন আমি সরাসরি এগুলো তাদেরকে বলতে পারতাম। সেই আলতাফউদ্দিন স্যার এখন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, ওনার মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ওনাকে বলেছিলাম, উনি বলেছিল তোফায়েল দেখুন এইগুলো তো আমরা নির্ধারণ করি না, আমরা তো শুধুমাত্র নির্দেশনা তালিম করি। তখন তিনি ছিলেন কনসুলেট জেনারেল জেদ্দা, বাংলাদেশ কনসুলেটের, এখন তিনি ধর্ম মন্ত্রণালয়ের সচিব। যাক, যে বিষয়টা আজকে আসলে বিষয়টা হচ্ছে যে তৃতীয় এয়ারলাইন্স আর সুযোগ পাচ্ছে না, এবং ধর্ম উপদেষ্টা যে আশার বাণী শুনিয়েছিলেন যে বিমানের টিকিট না কমালে তৃতীয় এয়ারলাইন্সকে সুযোগ দিয়ে দিবেন, সেটাও আর হচ্ছে না। আর 26শে ডিসেম্বর যে হজের নিবন্ধনের শেষ তারিখ, সেটা আর বাড়বে কিনা সেটার জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি আর কিছু বলতে পারছি না। কারণ হচ্ছে যে প্রতিটা স্টেপ কিন্তু আগাচ্ছে, তাই প্রতিটি স্টেপ যেখানে আগাচ্ছে সেখানে যারা হজের জন্য নিয়ত করেছেন 2025 সালের, আপনাদের প্রস্তুতি আছে, আপনারা বাকি 4 দিনের ভেতর নিবন্ধনটা শেষ করে ফেলুন, নিবন্ধনটা শেষ করে আপনারা প্রাথমিক প্রস্তুতি নিন। যদি আজকের ভিডিওটা আর বিজ্ঞপ্তিটা ছোট হলো, আমি অনেক কথা বলেছি, কারণ এই কথাগুলো জমে ছিল। কারণ যখন হজের সম্ভাব্য খরচটার কথা আমি বলেছিলাম, অনেকে আমার বিরুদ্ধে সমালোচনা করেছিলেন যে আসলে এমন না, ধর্ম উপদেষ্টা এবং সবাই বলছে হজের খরচ কমবে, আপনি এটা কই পাইলেন। হ্যাঁ, অনেকে আমার চ্যানেলে রিফুট মারার জন্য অনেকে চেষ্টা করেছিলেন। হ্যাঁ, কিন্তু আমি তাদের সেই প্রশ্নগুলোর স্বাভাবিক উত্তর দিয়ে গেছি, কারণ আমি জানি পরিবর্তন কিছুই হবে না। কারণ গত 10-12 বছর ধরে আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি, তাই আমার একটা অভিজ্ঞতার অবশ্যই মূল্য আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।